নমস্কার, আপনাদের সবাইকে শুভদীপ প্রহর জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আজকের আজকাল পরশুতে আমরা যাকে আমাদের মাঝখানে পাই তিনি হচ্ছেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রাজদীপ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত আপনাকে, শুভদীপ প্রহর। নমস্কার। প্রথমেই আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মা তারার চরণে প্রণাম জানাই এবং এই চ্যানেলের সকল দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো বিষয়টা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র একটা বিশাল শাস্ত্র এবং সেই শাস্ত্রের প্রয়োগে মানুষের জীবনকে আপামর বদলে দেওয়া যায় এবং সেই শাস্ত্রের সঠিক যদি প্রয়োগ করা যায়, তার মানে জ্যোতিষশাস্ত্রের প্রভাব প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে। আপনার প্রত্যেক দিনের অনুষ্ঠান থেকে আমরা সমৃদ্ধ হই। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে বুধ এই গ্রহটি যদি আমার ছকে ভালো থাকে তার একটা লক্ষণ থাকবে, বুধ যদি পীড়িত থাকে তারও একটা লক্ষণ থাকবে। তাহলে সেই বুধ পীড়িত থাকলে কি হয়, তার লক্ষণ কি, এবং তার সঙ্গে সঙ্গে তাকে ভালো করার উপায়, এবং তার সঙ্গে আপনি অমাবস্যাকে খুব গুরুত্ব দেন, সেটা নিয়েও আলোচনা থাকবে। হ্যাঁ, সামনেই ফলহারিণী অমাবস্যার যোগ রয়েছে 16ই মে, এবং ফলহারিণী অমাবস্যার যোগে প্রতি বছর আমার বিশেষ হোমযজ্ঞ থাকে। এবং বিশেষ করে এই ফলহারিণী অমাবস্যা নিয়ে আমি বলছি প্রসঙ্গক্রমে। প্রথমে বুধ নিয়ে আলোচনা করছি। হরোস্কোপের মধ্যে যে আমাদের ন্যাচারাল জোডিয়াক সাইনে বিশেষ করে কিন্তু বুধ বিশেষ করে রাশিচক্রে মিথুন রাশি এবং কন্যা রাশির অধিপতি, এবং সে কিন্তু কন্যা রাশির ঘরে বুধ কিন্তু তুঙ্গ গৃহ প্রাপ্ত হয় এবং মীনের ঘরে কিন্তু বুধ নিচস্থ প্রাপ্ত হয়। তো এই বুধ কি করে? বুধ হচ্ছে মানুষের বুদ্ধিমত্তাকে কন্ট্রোল করে, বিশেষ করে মেধা শক্তি, প্রত্যুৎপন্ন মতিত্ব, কি করে তার বুদ্ধিটাকে কাজে লাগিয়ে একটা জায়গা থেকে অতিক্রম করা যায়। রাজনৈতিক ক্ষেত্রে চট করে যে একটা বিষয়, যে বিষয়টা তাৎক্ষণিক বুদ্ধি ডিসিশন নেওয়া, এটাও কিন্তু বুধের দ্বারা সম্ভব। এবং বুধ কিন্তু হরোস্কোপে অনেক বিষয়কে ইন্ডিকেট করে। যদি সায়েন্স এডুকেশন করে সেখানে রবি বুধের কানেকশান ভালো না থাকলে কিন্তু সায়েন্স এডুকেশন কিন্তু করা যায় না। এবং এই বুধের কিন্তু সবচেয়ে মিত্র গ্রহ কিন্তু রবিকে আমরা ধরি। রবি যখন বুধের সাথে একসাথে থাকে, বিশেষ করে মেষ রাশির ঘরে, মিথুন রাশির ঘরে এবং কন্যা রাশির ঘরে, তখন কিন্তু এই বুধের শুভ প্রভাব কিন্তু ধরা পড়ে। এবং এই বুধের শুভ প্রভাবে মানুষের জীবনে কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু সে বিশাল জায়গা অর্জন করতে পারবে যদি বুধের সুপ্রভাব থাকে। আবার যদি বুধ অশুভ থাকে সেক্ষেত্রে কিন্তু জড়ত্ব বুদ্ধি, এবং দেখা যায় যে নার্ভের সমস্যা, একটা মানসিক অবসাদগ্রস্ততা, এগুলো কিন্তু বুধের অশুভ প্রভাবের জন্য মানুষের জীবনে আসে। তো বুধ কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রহ। বুধকে অনেক মানুষই ইগনোর করে। আমি দেখেছি যে বেশিরভাগ সময়ে শনি, মঙ্গল, রাহু, কেতু এইসব নিয়েই বেশি আলোচনা হয়। বুধকে নিয়ে বেশি আলোচনা হয় না। কিন্তু বুধ যদি জন্মকুষ্ঠিতে অশুভ থাকে, তার তো বুদ্ধি ঠিকমতো কাজ করলো না, সে জীবনে কি করে এগোবে? যদি মানুষের বুদ্ধি, সঠিক ডিসিশন নেওয়ার পাওয়ার যদি নিজের মধ্যে না থাকে, তবে কিন্তু সে জীবনে কিন্তু ভালো সাকসেস কিন্তু পেতে পারবে না। আমার যেটা আপনার কথা শুনে মনে হচ্ছে যে যখন কোনো স্টুডেন্ট থাকবে তখন তার বুধের ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট। এই যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে পড়াশোনার ক্ষেত্রে, বিশেষ করে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে আমি কিন্তু বুধকে বিশেষ গুরুত্ব দিই। এবং যারা ছোট ছোট শিশুরা যারা আমার কাছে আসে, যাদের মা বাবারা ভাবেন যে মাধ্যমিকের আগের থেকেই কোনো জ্যোতিষের কাছে যাব এবং তার পরামর্শ অনুযায়ী চলবো, যা আমার কাছে প্রচুর লোক সেরকম আসে। তো আমি প্রথমেই কিন্তু হরোস্কোপের মধ্যে বুধের অবস্থানটা দেখে নিই, বুধটা কীরকম অবস্থায় রয়েছে, বা সেই শিশুর মধ্যে জড়ত্ব বুদ্ধি নেই তো, রাহুযুক্ত নয় তো বুধ, অসৎ সঙ্গে পড়ে যাবে না তো। বুধ যদি রাহুযুক্ত হয় তবে কিন্তু অসৎ সঙ্গে পড়ে যায়। হঠাৎ করে দেখা যাচ্ছে ছোট বাচ্চা হয়তো দেখা যাচ্ছে যে পার্কে আড্ডা দিচ্ছে, পড়াশোনাটা করছে না, নেশা ভাঙ করছে। এই যে অনেক শিশু দেখা যায় যে স্কুল ছুট করে, স্কুল ফাঁকি দিয়ে একটা পার্কে বসে আড্ডা দিচ্ছে, বন্ধু বান্ধবের সাথে নেশা ভাঙ করছে, প্রায় আমরা পেপারে সমস্ত জায়গায় দেখি। এবং এই বুধ যদি রাহুযুক্ত থাকে, চৌর্যবৃত্তি প্রবণতা তৈরি হয়। দেখা যায় বাড়ি থেকে কিছু একটা জিনিস চুরি করে সে কিন্তু বন্ধুদের খাইয়ে দিচ্ছে, বা সেই পয়সাটা যে করে হোক সে নষ্ট করছে। এই ঘটনাটা কিন্তু বুধের প্রভাবে, অশুভ প্রভাবে হয়। এবং এই বুধ অশুভ, এটা বোঝার উপায় হচ্ছে এই আপনি যে এই লক্ষণগুলো যদি প্রকাশ পায়, এই লক্ষণগুলো স্কিনের সমস্যা হবে। বুধ যদি অশুভ থাকে স্কিনে নানা রকম সমস্যা হতে পারে। সেখানে চন্দ্রও কিছুটা দায়ী আছে, কিন্তু বুধ যদি খারাপ থাকে স্কিনে নানা রকম ডিজিজ আসতে পারে, মানসিক বিশেষ সমস্যা কিন্তু সম্মুখীন হয় এই বুধ। আবার বুধ যদি ভালো থাকে, দেখবেন ছোট ছোট বাচ্চারা কি সুন্দর নাচ করছে, আবৃত্তি করছে, ওদের কিন্তু আমরা বলি না যে পূর্বজন্মে হয়তো সে
কিছু প্রারব্ধ নিয়ে এসেছে। কি করে সে একটা স্টেজে গিয়ে ওই ছোট্ট বাচ্চা, তাকে কি করেছে গিয়ে 2 বছর 5 বছর বয়স, তার সে কী করে করছে, বড়রা তো পারছে না। এই যে ব্যাপারটা, এগুলো বুধের থেকে আসে। বুধের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যে একটা শিশুকে সেই শক্তিটা ভেতর থেকে আসা, এবং তার সে কিন্তু ছোট শিল্পী, ছোটবেলায় হয়তো সে একটা সিরিয়ালে চান্স পেয়ে গেল। হ্যাঁ, আমরা তো দেখেই থাকি। হ্যাঁ, প্রতি মুহূর্তে চ্যানেলে আমরা দেখি যে নাচ করছে কি সুন্দর। তো এই ঘটনাগুলো কিসের থেকে হয়? বুধের থেকে হয়। তার মধ্যে সেই আগ্রহটা তৈরি হয়। সে নিজেও জানে না সে কি করছে, সে যে অত ভালো একটা কাজ করে বসেছে, সে যে একটা মানে যেটা মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে, সে হয়তো ছোটোবেলায় পূরণ করতে পারলো এই বুধের সময়। আবার এই বুধের মহাদশা কিন্তু 17 বছরের মহাদশা। একটা বুধের মহাদশা যদি কোনো জাতক জাতিকার জীবনে আসে, যদি সুপ্রভাবে থাকে, তবে কিন্তু খুব ভালো সাকসেস কিন্তু আসে। তার মধ্যে নানা রকম জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা সমস্ত কিছু কিন্তু বিকশিত হয় এবং সে কিন্তু এগিয়ে চলতে পারে। আমরা আসবো আলোচনায় বুধ নিয়ে আরেকটু বিশদে, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি সৌরভ সরকার বলছি, জোশিবরামপুর থেকে, বেহালা থেকে। তো আমি আমার বিয়ের ব্যাপারে কথা বলতে চাই। আচ্ছা, আপনি সৌরভ সরকার কোথা থেকে ফোন করছেন? বেহালা? বেহালা থেকে। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 7/3/1989। 7/3/89। টাইম বলুন। আচ্ছা, 4:39 PM। 4:39 PM। কোথায়? কলকাতাতে হয়েছে। কলকাতাতে জন্ম। আচ্ছা, ওই হাওড়া যে সিটি জেনারেল হসপিটাল আছে তো ওখানে। সিংহ লগ্ন, রাশি কুম্ভ রাশি, জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা। সিংহ লগ্ন, কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, অমাবস্যার দিনে জন্ম, জানা আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লগ্ন সিংহ লগ্ন, মঘা নক্ষত্রে পড়েছে এবং রাশি হচ্ছে কুম্ভ রাশি, শতভিষা। আচ্ছা, গ্রহরা সবাই মার্গী অবস্থায় বসে আছে। আচ্ছা, লগ্নে কেতু, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমে শনি, ষষ্ঠ সপ্তমভাবে রবি, বুধ, শুক্র, চন্দ্র এবং রাহু, অষ্টম ফাঁকা, নবম ফাঁকা, দশমে মঙ্গল, বৃহস্পতি, একাদশ এবং দ্বাদশ ভাব ফাঁকা অবস্থায় বসে আছে। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি কিন্তু ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, সহজে কারো কাছে মাথা নিচু করবেন না বৃহস্পতি অবস্থানের জন্য। হ্যাঁ, এবং বিশেষ করে দেখা যাচ্ছে যেটা লগ্নের সপ্তমভাবে কিন্তু রাহুর অবস্থান বসে আছে। সপ্তমে রাহু কিন্তু বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল করে, বিবাহিত জায়গায় কিন্তু সেপারেশন ঘটিয়ে দেয়। হ্যাঁ, সপ্তমে রাহু কিন্তু, বলুন। আমার ওই সেপারেশন হয়েছে 2025 সালে, সেপারেশন মানে ডিভোর্স কমপ্লিট হয়েছে। এক্স্যাক্টলি, এটাই কিন্তু বুধের, রাহুর অশুভ প্রভাব। সপ্তম ভাবে যদি রাহুর অশুভ প্রভাব, রাহু দেখুন 5টা গ্রহ দ্বারা আক্রান্ত। এখানে রবি, বুধ, শুক্র, চন্দ্র, রাহু, এই পাঁচটা গ্রহ কিন্তু একসাথে বসে আছে সপ্তম ভাবের ওপরে। এখানে কিন্তু বিবাহিত জায়গায় চরম গন্ডগোল দেখাচ্ছে, নানা রকম কিন্তু মানসিক অশান্তি এইসব কিন্তু চলবে, বুঝতে পেরেছেন? এমনি আপনি খুব যথেষ্ট ন্যায়নিষ্ঠ ধর্ম, আপনার দিক থেকে কিন্তু দোষটা একটু কম, আমি যা দেখতে পাচ্ছি। সমস্যাটা কিন্তু আপনার ওয়াইফের পক্ষ থেকে কিন্তু এসেছে, যা দেখতে পাচ্ছি। মানে আপনার যে ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, বিবাহ ঠিক না, ডিভোর্স হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু 2028 সালের শেষের থেকে শুরু হচ্ছে, বুঝতে পেরেছেন? তার আগে 28 সাল 2028। আচ্ছা, একটু লেট করে করবেন। এবং আরেকটা কথা আমি বলি, হ্যাঁ, সপ্তমে রাহুকে কিন্তু ঠিক না করে, যথাযোগ্য প্রতিকার না করে কিন্তু বিবাহ করবেন না, তাহলে কিন্তু আবারও কিন্তু সমস্যা হবে। আরেকটা কথা বলি, আপনার কিন্তু কোনোভাবে মানে 2 চাকার যানবাহন থেকে পড়ে গিয়ে চোটাঘাত লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে, সেই বিষয়ে সতর্কতা থাকবেন। আচ্ছা, হ্যাঁ। আপনার কি বিয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মাঝে মাঝে একটু ডিপ্রেশনও হচ্ছে, কাজকর্মের দিক জায়গাটাও ঠিক আছে, তাও মোটামুটি এই বিষয়টা আমি তো দেখেই বললাম, এই বিষয়টা আপনি কেন, এই বিষয়টা নিয়ে কেন চিন্তা ভাবনা করছেন না? এই বিষয়টাকে, সপ্তমে রাহু, রবি রাহু গ্রহণ দোষ বসে আছে। গ্রহণ দোষ থাকলে কি হয়, একটা ঘরের মধ্যে সমস্ত ফার্নিচার রয়েছে, সেখানে যদি লাইট না থাকে কোনো কিছু দৃশ্যমান হয় না। তেমন আপনার জীবনে সেই লাইটটাই তো নেই। আপনি মাঝে মাঝে দেখবেন একটা হতাশা, টেনশন, অ্যাংজাইটি, এগুলো কিন্তু শিকার হবে। রবি রাহু, ঠিকই বলেছেন। এই রবি রাহু গ্রহণ দোষটাকে অভিজ্ঞ কোনো জ্যোতিষীকে দিয়ে ঠিক করিয়ে নেবেন। শুনতে থাকুন। যিনি একটা ছক দেখে যিনি দোষটা ধরতে পারেন, তার থেকে অভিজ্ঞতা সম্পন্ন আর কে হতে পারে? আমার মনে হয়
আপনার ছকটা দেখে কিন্তু শ্রী রাজদীপ শাস্ত্রী একবারে বললেন আপনার বিবাহিত জীবনে কোথায় সমস্যা। সেটা আমার মনে হয় যিনি রোগটা ধরতে পারেন তিনিই ওষুধটা অব্যর্থ দিতে পারবেন। আপনার দ্বিতীয় বিয়ে করার আগে, কথাবার্তা বলার আগে প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ প্রতিকার ম্যাজিক নয়, প্রতিকারকে সময় দিতে হয়। একটা লাঠি ওই ম্যাজিক ছড়ির মতো না যে ছুঁয়ে দিলাম হয়ে গেল, প্রতিকারটা সময় দিতে হয়। এই যে ওই সমস্যাটা হয়েছে, এটা যদি সঠিক সময় আমার কাছে আসে, এরপরে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। কিন্তু সেই বিষয়টা আগের থেকেই এসে যোগাযোগ করা, ধৈর্য ধরা। আজকে নিট পরীক্ষা দিচ্ছে অনেকে, আমি একজনের কিছুদিন আগে রেমেডি দিয়েছি, তার টাইমগুলো বলে দিলাম। নিট পরীক্ষা চলছে, আবার কালকে আবার ইলেকশনের রেজাল্ট, সমস্ত দিক থেকে কিন্তু সময়টা কিন্তু আমাদের চলছে। এটা রবির বছর, ঠিক আছে? এই সময় কিন্তু মানে একটা বর্তমান পরিস্থিতিতে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, এটাও কিন্তু একটা ব্যাপার। যাই হোক, প্রসঙ্গ কমে আমি বলছি আমরা। আচ্ছা, আপনি বলছিলেন বুধ রাহু, এই ভদ্রলোকের ছকে কিন্তু বুধ রাহু কানেকশন, হ্যাঁ একদম ঠিক। এই হরোস্কোপে বুধ রাহু জড়ত্ব দোষ, বুধ রাহু যোগ থাকলে জড়ত্ব দোষ, এটাকে আবার নাচ দোষ হিসাবেও পরিচিত। এই দোষটা যদি থাকে হরোস্কোপের মধ্যে, উনি ডিসিশন নিতে পারেননি। ওই যে দেখেছেন হয়তো কিছু একটা দেখে হয়তো বিয়ে করেছেন, উনি আগে হয়তো জানতেন মেয়েটা হয়তো রাগী প্রকৃতির, পরে বুঝতে পারেননি, হয়তো বিবাহিতে জড়িয়ে গেছেন, কিন্তু উনি বিষয়টা আগে থেকে জানতেন, কিন্তু উনি অতটা গুরুত্ব দেননি। অনেকে আছে না, বিষয়টা ইগনোর করে যায়, কিন্তু পরবর্তীকালে সমস্যাটা বৃদ্ধি পায়। এই ঘটনাটা আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার যেটা, রবি রাহু গ্রহণ দোষ। গ্রহণ যখন হয় আকাশে, কিছুই দৃশ্যমান হয় না, তখন মানুষের জীবনে যদি হরোস্কোপে যদি গ্রহণ দোষ থাকে, এর যথাযোগ্য প্রতিকার করা কিন্তু অবশ্যই জরুরি, এবং সেটা যত ছোটবেলায় করা, যত তাড়াতাড়ি করা। এই এখন তো এর বিয়ের সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বিয়ের আগে বিশেষ করে এর বিচার করা এবং জটক বিচার করে বিবাহ করলে আশা করি সেকেন্ড ম্যারেজটা ভালো হবে। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, যারা যোগাযোগ করতে চাইছেন, আমি বলবো হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। দেখুন, হেল্প বুকিং নাম্বার বলে নাম্বারটি যাচ্ছে, ওই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। তারাপীঠে চেম্বার রয়েছে 8, 9, 10, 8, 9, 10ই মে আপনারা তারাপীঠে পাচ্ছেন। মেদিনীপুরে 12ই মে, মেচেদা 13ই মে, জলপাইগুড়ি 16ই মে, গৌহাটি 18ই মে, কোচবিহার 19শে মে, ফালাকাটা 20 মে। পরবর্তী আপনারা কালিয়াগঞ্জে পাবেন হচ্ছে 29 তারিখ, 29শে মে। মেদিনীপুর 1 জুন, দুর্গাপুর 2রা জুন, আসানসোল হচ্ছে 3 জুন, 3রা জুন, রানাঘাট 5ই জুন, মালদা 9ই জুন। এছাড়া দিল্লি, আসাম সমস্ত জায়গায় কিন্তু বুকিং চলছে। আরেকটা কথা, যে কলকাতায় কিন্তু বরানগরের চেম্বারটা কিন্তু আমার থাকছে। যারা বরানগরে, এটা আমার নিজস্ব চেম্বার, বরানগরের চেম্বারে যারা যোগাযোগ করবেন, আর কালীঘাটে কিন্তু মেট্রো স্টেশনের কাছেও চেম্বারটা রয়েছে। তো বরানগরে কিন্তু আমি রয়েছি, যারা কলকাতার দর্শক বন্ধু রয়েছেন তারা বরানগরে যোগাযোগ করতে পারেন। আর দ্বিতীয় নম্বর কথা, অনলাইন কনসালটেন্সি চলছে এখন ভোটের সময়, রেজাল্ট, ইলেকশন, এই সময় অনেক চেম্বার কিন্তু আমার বন্ধ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ঘটনাটা হচ্ছে যে সেক্ষেত্রে অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে। যারা অনলাইনে দেখাতে চাইছেন বা যাদের প্রতিকারগুলো আমি তারাপীঠে করছি, সেগুলো পাঠিয়ে দেওয়ারও সুব্যবস্থা কিন্তু থাকছে। আর বিশেষ করে হ্যাঁ টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি গুয়াহাটি থেকে বলছি, আসাম থেকে গুয়াহাটি। হ্যাঁ বলুন। আমার মেয়ের জন্ম 2003-এর মেয়ের নাম বলুন, নভেম্বর। নামটা বলুন। দীক্ষা চৌধুরী। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 16 নভেম্বর। 16 হ্যাঁ 16। হ্যাঁ, নভেম্বর সন্ধ্যা 6টা। না, কত সালটা বলুন? 2003 সালটা, টাইম বলুন। হ্যাঁ, টাইম সন্ধ্যা 6টা 21। 6টা 21। আসামেই জন্ম? আসামে জন্ম। কি বার ছিল সেদিন? রবিবার ছিল। হ্যাঁ, রবিবার ছিল। বৃষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, জানা আছে? হ্যাঁ, অশ্লেষা মানে স্লো সাকসেস হবে, ধীরে ধীরে উন্নতি হবে। অশ্লেষা নক্ষত্র কিন্তু বুধের নক্ষত্র, এবং অশ্লেষা কিন্তু ধীরে ধীরে উন্নতি হয়। এটা একটু গন্ডমূল নক্ষত্রের অন্তর্গত, ঠিক আছে? আচ্ছা, দেখে নিচ্ছি। লগ্ন বৃষ লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি। লগ্নের দ্বিতীয় শনি, তৃতীয় চন্দ্র, চতুর্থে বৃহস্পতি, পঞ্চম ষষ্ঠে রবি কেতু গ্রহণ দোষ, সপ্তমে বুধ শুক্র, অষ্টম নবম দশম, একাদশ দ্বাদশ। আচ্ছা, দেখে নি একটু। আচ্ছা, মূলত কেরিয়ার এবং বিয়ে নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ, ক্যারিয়ার বিয়ে।
আচ্ছা, বিশেষ করে যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু আপনার মেয়ের বিয়ে হয়নি। না না, বিয়ে হয়। হ্যাঁ, বিয়ে হতে চাইবে না, বিয়েটা কিন্তু একটু লেট হবে, বুঝতে পেরেছেন কি বলছি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বিয়েটা কিন্তু একটু লেট হবে, কারণ বিবাহিত মানে কত বছরের ভিতরে হবে দাদা? একটু দূরে হবে বিয়েটা, কিন্তু একটু বাড়ি থেকে দূরে হওয়ার যোগ আছে, বুঝতে পেরেছেন কি বলছি? না, কত বছরের ভিতরে? আচ্ছা, কত সালে হতে পারে, এক সেকেন্ড দশাটা দেখে নিচ্ছি। আচ্ছা, এখন 20 থেকে 40, শুক্রের মহাদশা চলছে, 26-27, একটু লেট করে হবে। 2028 সালের আগে বিয়ে হবে না, 28 সালে একটু লেট হবে, ঠিক আছে? আর আর বিশেষ করে আমি বলছি, মেয়ের কিন্তু কোনো রিলেশন ছিল, সেই রিলেশন কিন্তু কেটে যাওয়ার যোগ দেখতে পাচ্ছি। কোনো রিলেশনের আগে কেটেছে, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ ছিল, আমি কেটে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। এইখানে কিন্তু আয়নার মতো না? হ্যাঁ, পরিষ্কার আয়নার মতো দেখা যাচ্ছে রিলেশন কেটে গেছে। এই মুহূর্তে বিয়ের দেরি আছে। হরোস্কোপের মধ্যে দ্বাদশে রাহু আছে, হ্যাঁ, এই যোগটা কাটাবেন। এবং রবি কেতু গ্রহণ দোষ থাকলে কিন্তু দেখা যাবে যে নানা রকম সমস্যা, যেমন বিশেষ করে মানসিক অশান্তি থেকে শুরু করে শারীরিকভাবে রক্তঘটিত কোনো সমস্যা আসার যোগ আছে মেয়ের, বুঝতে পেরেছেন? এই ব্যাপারটা একটু দেখবেন, তবে আশা করি ঠিক হবে। হ্যাঁ, আর যে বিয়েটা কি ভালো হবে তো? ভালো ছেলে পাবে তো? বিয়ের আগে অবশ্যই রবি কেতু গ্রহণ দোষটাকে ঠিক করবেন, অবশ্যই ভালো হবে। আপনি গুয়াহাটিতে থাকেন, আপনি যোগাযোগ করতে থাকুন। আপনারা গুয়াহাটিতে আগামী 16 তারিখে চেম্বার পাচ্ছেন। 16ই জুন আপনারা, 16ই মে আপনারা গুয়াহাটিতে চেম্বার পাচ্ছেন। 16ই মের জন্য আপনারা ফলোহারিণী অমাবস্যার আগে, ফলোহারিণী অমাবস্যা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের এমন একটা দিন, যেই দিনটায় রবি এবং চন্দ্র যখন বৃষ রাশির ঘরে সহাবস্থান করে, সেই দিনটাই কিন্তু ফলোহারিণী অমাবস্যা নামে পরিচিত। এই ফলোহারিণী অমাবস্যার দিনে কথিত আছে যে রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রীকে কিন্তু ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই ফলোহারিণী অমাবস্যার দিনটা এতটাই ইম্পর্টেন্ট, মানুষ কিন্তু ফল নিয়ে মায়ের মন্দিরে যায়। তারাপীঠে আপনারা দেখবেন মাকে কিন্তু ফলের মালা পরানো হয়, দেখবেন সমস্ত মন্দিরে। এই ফলোহারিণী অমাবস্যা মা কিন্তু কর্মফল, মানে আপনার যে কুকর্মের ফল, অনেক পাপ কাজ করেন, ভুল কাজ করেন, সেই কৃতকর্মের যে খারাপ ফল যদি সে মায়ের কাছে সে বলে যে আমি অন্যায় করেছি, ক্ষমা করে দাও, সেই বলে যদি মায়ের কাছে কেউ ক্ষমা ভিক্ষা করে, তবে কিন্তু মা সেদিন খুব প্রসন্ন থাকে। এবং এই ফলোহারিণী অমাবস্যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। বিশেষ করে যাদের শনি 7.5 চলছে, রাহুর মহাদশা চলছে, রবি কেতু গ্রহণ দোষ চলছে, এই হরোস্কোপের মধ্যে আছে, তাদের কিন্তু এই সময়টা কিন্তু প্রতিকার করার একটা উত্তম সময়। যাদের বিবাহ হচ্ছে না, এই যে মেয়েটার বিবাহ নিয়ে সমস্যা, এদের কিন্তু এই সময়গুলো কিন্তু ফলোহারিণী অমাবস্যার যোগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যোগ বা বছরের বা অন্যান্য অমাবস্যা অপেক্ষা। এবং এই দিনটায় কিন্তু আমরা সারা বছর ধরে কিন্তু অপেক্ষা করি এই ফলোহারিণী অমাবস্যার যোগটায় কাজ করার জন্য। এবং আমার কিন্তু 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে আমি কিন্তু আহুতি দেওয়ার ব্যবস্থা করি, সেটা তারাপীঠে হোক, যেখানে আমি কিন্তু অনলাইনেও সেই কাজগুলো করাই। এবং তারাপীঠে যারা আসেন প্রত্যেকেই জানেন যে কি করে পুজোগুলো করাই। এর আগে রামনবমী তিথিতে কিন্তু সোনার বেলপাতা দিয়ে মায়ের অভিষেক হয়েছিল, হ্যাঁ, পুজো হোমযজ্ঞে আহুতি দেওয়া হয়েছিল। যারা এসেছেন প্রত্যেকেই জানেন, আমি প্রত্যেককে বসিয়ে কাজ করাই। এবং বহু সময় ধরে তারা এক একটা যোগের জন্য যখন কাজ হয়, তখন বৈদিক মন্ত্র এবং পবিত্র বেদমন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু আমার কিন্তু কাজগুলো চলে। বিশেষ করে মাঙ্গলিক দোষের জন্য যে কুম্ভ বিবাহ, এই সমস্ত কিছু কিন্তু থাকে। কিন্তু আমি বলি সময়ের আগে আসতে। একেবারে আপনার সময় খারাপ, একদম মানে বিয়ে হয়তো আপনার 7 দিন বাকি, সেই সময় এসে আমার কাছে লাভ নেই। আমার কাছে আসবেন এমন সময় যে আগে ভাগে আসবেন, তাহলে বিষয়গুলো কিন্তু সঠিকভাবে প্রতিবিধান কিন্তু করতে পারবেন। এই যে সৌরভ সরকারকে আপনি বললেন দ্বিতীয় বিয়ে আছে, কিন্তু সেখানেও গন্ডগোল হবে যদি না আপনি প্রতিকার করেন, তাহলে ওনার উচিত এই ফলোহারিণী অমাবস্যার যোগটা ওনাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট যোগ। এবং আরেকটা কথা আমি বলি, অনেক দর্শক বন্ধু আমায় বলে যে রেমেডির তো একটা কষ্ট রয়েছে, প্রচুর টাকা রেমেডির ওপরে ব্যয় হয়, প্রচুর কিছু আয়োজন করতে হয়, বিভিন্ন জায়গায় আমি কিন্তু বিভিন্ন বিষয় খুঁজে নিয়ে আসি, বিভিন্ন তান্ত্রিকরা আসে, বিভিন্নভাবে হোমযজ্ঞটা সম্পাদিত হয়। তো সেক্ষেত্রে একটা মানুষের জন্য আমি একটা সুবিধা করেছি, ইএমআই সিস্টেম। অনেক যারা প্রতিকারের ক্ষেত্রে মনে করছে একবারে আপনারা নিতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আমি ইএমআইয়ের মাধ্যমেও কিন্তু প্রতিকার দিচ্ছি, সেটা খুব লিমিটেড মানুষের ক্ষেত্রে দিচ্ছি। এবং আরেকটা কথা, আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। এটা কিন্তু আমার ক্ষেত্রে অনেকেই বলেন যে আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। এবং
যারা আমার সাথে মানে আমি মনে করি যে মানুষ যখন বিপদে পড়ে আমার কাছে আসে সে যাতে সঠিক উপায়টা আমার কাছ থেকে পেয়ে যায়, তার জন্য কিন্তু আমার কথা ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে। আমার নিজের ফোন আমি নিজে ধরি, কারণ এই কারণে যে আপনি যাতে সমস্যাটা আমাকে সরাসরি বলতে পারেন। এই ঘটনাটা কিন্তু আপনি দেখবেন, আমি এই বিষয়টা কাউকে ছোট করছি না, অনেক জায়গায় অনেকেই আমায় বলেন যে জ্যোতিষের সাথে কথা বলা যায় না। হ্যাঁ, চেম্বারে গেছেন, হয়তো চেম্বার থেকে বের করে দিয়েছে, কথাই বলেনি। তো এই ঘটনাটা আমার কাছে অনেকেই বলে। তো আমার ক্ষেত্রে কিন্তু আমি সবাইকে বলি যে আমার ফোন কিন্তু 24 ঘন্টা খোলা থাকে এবং আমি কিন্তু মানুষের ফোন কিন্তু নিয়ে থাকি, নিয়ে সরাসরি কথা বলেন। একটা টেলিফোন নিয়ে নি। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, আমি পুরুলিয়া থেকে বলছি। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বলুন। ছেলের নাম বলুন। ছেলের নাম কৌশিক। কৌশিকের ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1980 সালে। টাইম ডেট বলুন প্রথমে। আর 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। 30শে জানুয়ারি কত? 1980। 80। টাইম বলুন। আর সকাল 8:30টায়। সকাল 8:30। কোথায়? বুধবার, আসানসোলে। রাত বলছেন কেন? আসানসোলে, বুধবার আসানসোল। না না, বুধবার রাত্রির না সকাল? না না, সকাল সকাল। সকাল 8:30, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আসানসোলে জন্ম। সেদিন যা দেখতে পাচ্ছি কুম্ভ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র, জানা আছে? না, মিথুন রাশি সেটা জানি। আচ্ছা, মিথুন রাশি জানেন। আচ্ছা, লগ্নের সব গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে। এখানে কিন্তু মঙ্গল কিন্তু সিংহের ঘরে বক্রী অবস্থায় বসে আছে। মঙ্গল কিন্তু সিংহের ঘরে বক্রী অবস্থায় বসে, রবি কেতু বৃহস্পতি এবং মঙ্গল কিন্তু এক ঘরে বসে আছে। আচ্ছা, ছেলের মধ্যে কিন্তু রাগ, জেদ, তেজ, ক্রোধ কিন্তু বেশি হবে, বুঝতে পেরেছেন? এবং যেটা দেখতে পাচ্ছি লগ্নে কিন্তু রবি, শুক্র, কেতু, এরও কিন্তু সপ্তমে মঙ্গল, ন্যাচারাল জোডিয়াক সাইনে কিন্তু দেখা যাচ্ছে এরও বিবাহিত জায়গা ভালো না। আজকে যে দুটো ফোন আসলো, 1980 সালে এনার কিন্তু বয়স হয়েছে। এ বিবাহিত জায়গা ডিস্টার্বের, বিবাহ ভালো না, বিবাহ ঠিকবে না। এই সপ্তমে রাহু এবং বৃহস্পতি গুরুচণ্ডাল দোষ আছে। কি করে বিবাহিত জায়গা কি হয়েছে বলুন? বিবাহিত তো হয়েছিল, তো ও ছেড়ে দিয়ে চলে গেছে ওকে। এটাই হচ্ছে ব্যাপারে। 80 সালে জন্ম, বিবাহ ডেস্ট্রয়। আর আপনি কি জানেন সপ্তমে মঙ্গল, মাঙ্গলিক দোষ, মঙ্গল রাহু অঙ্গারক দোষ। 44 বছর বয়স। হ্যাঁ, এই যে ছকের মধ্যে এই অশুভ প্রভাব, আপনি এগুলো ঠিকঠাক করেননি কেন? হ্যাঁ, মঙ্গল আর রাহু, হ্যাঁ, এই যোগটা থাকলে আপনার ছেলের মাথা অত্যাধিক গরম, আগুনের মতো গরম হয়ে পড়ে, দেখবেন বাড়িতে হঠাৎ করে রেগে যাবে। হ্যাঁ, কারো কথা শুনতে চাইবে না। হ্যাঁ, এবং কর্মস্থানেও কিন্তু সমস্যা হবে, এটাও কিন্তু আমি বলে রাখছি। আপনার কিন্তু বাড়িতে বিশেষ করে উত্তর পূর্ব দিকটা কিন্তু ডাউন আছে, উত্তর পূর্ব কোণটা কিন্তু ডিস্টার্ব রয়েছে, বাস্তুর দোষও কিন্তু লক্ষণীয় এই হরোস্কোপের মধ্যে। তো জায়গাটা মোটেও ভালো না, জায়গাটা প্রতিবিধান করা উচিত ছিল। বিশেষ করে একাকিত্বের জীবন কাটাবে, মানে এর কি দ্বিতীয় বিয়ে? খুব মুশকিল আছে একাকিত্বে। যে এইসব হরোস্কোপ নিয়ে উনি কখনো চিন্তা ভাবনা করেনি। আপনি কি প্রথম ফোন করলেন? আবার নেই, ওর বাবা মারা গেছে। হ্যাঁ, সংঘর্ষের জীবন। আপনি কাউকে দেখান ইমিডিয়েটলি এই ছকটা নিয়ে। তো আপনার কাছে গেলে ঠিক হবে? আমি আপনার কাছে হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন। আপনার বাড়ি হচ্ছে পুরুলিয়া, তাই পুরুলিয়া, বলুন তো? মেদিনীপুরে আসতে হবে। হ্যাঁ, পুরুলিয়া সবসময় তো যাওয়া, বা আপনি অনলাইনেও যোগাযোগ করতে হবে। আজকের হাতে সময় নেই। প্রত্যেক রবিবারের এই অনুষ্ঠান আমাদের সমৃদ্ধ করে এবং সত্যি কথা বলতে জ্যোতিষশাস্ত্রের সঠিক প্রয়োগে আপনি আপনার জীবন বদলাতে পারবেন, কিন্তু প্রতিকারটা সঠিক হতে হবে। আজকে রাজদীপ শাস্ত্রীর এই অনুষ্ঠান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তা আমরা কিন্তু কেউ অস্বীকার করতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।